হয়তো কোনো এক পক্ষ ভেবেছে যে নতুন নেতৃত্ব হচ্ছে দেশে, এটা হতে দেওয়া যাবে না। কিংবা হয়তো তার আইডিওলজিতে কিছু জায়গা ছিল যেটা আমাদের দেশের জন্য অনেক প্রয়োজনীয় ছিল এবং হয়তো যেই মানুষরা আসলে দেশের শত্রু, তারা চাচ্ছিল যে সে সেই জায়গাটায় না পৌঁছাতে পারে। তখন আমার কাছে মনে হয় যে আমাদের যাদের নিজেদের পরিকল্পনা ইচ্ছা আছে, আমরাও যদি এটা ব্যক্ত করি, তখন হয়তো এই শত্রুপক্ষ বুঝতে পারবে যে এই স্বপ্নটা বাস্তবায়ন করা কিংবা এই আসনটাকে সংরক্ষিত করা কিংবা এই দেশের উন্নয়ন করা একজন মানুষের স্বপ্ন না। এটা বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সাহস করে সামনে আসে না। একটা তো হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, আর আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় ফোকাস করছি, সেটা হচ্ছে এফেক্টিভ ডিপ্লোমেসি। কারণ আমি খুব একটা বিশাল সময় ধরে দেখছি যে বাংলাদেশ একটার পর একটা যুদ্ধ, আন্দোলন, গণ অভ্যুত্থান অনেক রকম চেঞ্জের মধ্য থেকে যায়, কিন্তু কেন যেন আমরা একটা গোলকধাঁধা থেকে বের হতে পারি না। দেখা যায় আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা ভাবি এবার হয়তো আমাদের দিন বদলাবে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমরা আবার সেই শূন্য থেকে শুরু করতে হয়। তো সেই জায়গাটাতে যখন আমি দেখছি যে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, যে একজন বলছে ভারতীয় আধিপত্যের কথা, একজন আবার হচ্ছে পাকিস্তানের সাথে সখ্যতার কথা বলছে। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশকে যদি আপনারা একটা উন্নত দেশ হিসেবে, সাস্টেইনেবল কান্ট্রি হিসেবে, সম্মানের দেশ হিসেবে দেখতে চান আসলেই, তাহলে কিন্তু পৃথিবীর যত দেশ আছে তার সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক এমন হতে হবে যে কেউ আপনার প্রভু না, কিন্তু কেউ আপনার শত্রুও না। কাজ করার ক্ষমতা শুধুমাত্র আমার আসনেই তা কিন্তু নয়। আমি যখন পার্লামেন্টে বসবো সেখানে কিন্তু আসলে পলিসি মেকিং, ল মেকিং, অন্য যারা থাকবে পার্লামেন্টে তাদের সাথে আলোচনায় যাওয়ার অনেক সুযোগ থাকে। তো আমার একটা লক্ষ্য হচ্ছে কিভাবে আমার দেশের যারা হচ্ছে মনোনীত হয়ে যাবে সেই আসনে, তাদের মধ্যে আমি আসলে সেই ধরনের এক ধরনের পরামর্শ ভিত্তিক এবং কনসেনসাস ভিত্তিক একটা জায়গায় যেতে পারি, যেখানে আমি বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে পারবো। নির্বাচনের প্রিপারেশন কখনো হঠাৎ করে হয় না, এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা, দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, অনেক কিছুর ভিত্তিতে আগে থেকেই ডিসাইডেড ছিল। এবং আমি অলরেডি বলেছি যে ঢাকা 8, একেবারে ঢাকা 8 তো হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র, রাজধানীর প্রাণকেন্দ্র। সেখানে আমি যে এলাকায় বড় হয়েছি সেটা আবার হচ্ছে ঢাকা 8-এর প্রাণকেন্দ্র। তো আমার একটা বিশেষ কারণ ওই কারণেই ছিল যে আমি এই আসন থেকে নির্বাচন করব। কিন্তু এই আলোচনার মধ্যেই হঠাৎ করে একদিন আমরা শুনতে পাই যে হাদি ভাইয়ের সাথে কি ঘটনা ঘটে, এবং আমাকে আমার যারা সাথী আমার এই যাত্রা এবং আমার পরিবার, যারা আমার সমর্থক, সবাই প্রথম থেকে বলতো যে এই আসন থেকে যে আমি নির্বাচন করার কথা ভাবছি, প্রিপারেশন নিচ্ছি, এটাই একটা বিশাল সাহসের ব্যাপার। এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে মানুষকে যেভাবে করে আসলে দমিত করা হয়, সেই কালচারের মধ্যে একজন নারী হয়ে এই সোসাইটিতে যে আমি ডিসাইড করেছি যে একেবারেই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে সর্বোচ্চ শীর্ষ নেতারা যেখানে হচ্ছে প্রতিযোগিতা করছে সেটার অংশ হওয়া, এটাই এক ধরনের সাহসের বিষয়। তো সেই সাহসটা সঞ্চয় করতে করতেই যখন নিজের সামনে দেখছি যে অন্য একজন এইভাবে আসলে অবদমিত হয়েছে, সেটা আমাকে আসলে এক ধরনের স্পৃহা যোগায় যে হয়তো কোনো এক পক্ষ ভেবেছে যে নতুন নেতৃত্ব হচ্ছে দেশে, এটা হতে দেওয়া যাবে না। কিংবা হয়তো তার আইডিওলজিতে কিছু জায়গা ছিল যেটা আমাদের দেশের জন্য অনেক প্রয়োজনীয় ছিল এবং হয়তো যেই মানুষরা আসলে দেশের শত্রু, তারা চাচ্ছিল যে সে সেই জায়গাটায় না পৌঁছাতে পারে। তখন আমার কাছে মনে হয় যে আমাদের যাদের নিজেদের পরিকল্পনা ইচ্ছা আছে, আমরাও যদি এটা ব্যক্ত করি, তখন হয়তো এই শত্রুপক্ষ বুঝতে পারবে যে এই স্বপ্নটা বাস্তবায়ন করা কিংবা এই আসনটাকে সংরক্ষিত করা কিংবা এই দেশের উন্নয়ন করা একজন মানুষের স্বপ্ন না, এটা বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সাহস করে সামনে আসে না, কিন্তু আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন আপনারাও সবাই হাদির মতনই বিশ্বাসী যে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। এটা তো একটা অদ্ভুত প্রশ্ন। এনসিপি একটা আলাদা প্ল্যাটফর্ম, গণ অধিকার পরিষদ আলাদা প্ল্যাটফর্ম, তাদের রাজনৈতিক মতাদর্শ ডিফারেন্ট এবং তাদের মেম্বার্স লোকজনও ডিফারেন্ট। তবে রাজনীতিতে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি যে একটা জন ঐক্য থাকা প্রয়োজন। আমরা যতই ডিফারেন্ট টিম হই, পার্টি হই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশের স্বার্থে আমরা যেন সবসময় এক হতে পারি, সেটার একটা সম্ভাবনা থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু তারা হয়তো তাদের নিজস্ব কারণে পদত্যাগ করেছে, আমি কমফোর্ট ফিল করছি, আমি এখানে মনে করছি যে তাদের সাথে আমার আইডিওলজিক্যাল ম্যাচ হচ্ছে এবং তারাও যেহেতু আমার ব্যাপারে খুবই সাপোর্টিভ,
এবং যেদিন থেকে আসলে ঘোষণা হয়েছে অনানুষ্ঠানিকভাবে হলেও যে আমি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করছি, আমি খেয়াল করেছি যে সেটা ছাত্র পরিষদ হোক, গণ অধিকার পরিষদ হোক, প্রত্যেকটা মেম্বার আমাকে খুব ওয়ার্মলি, রেসপেক্টফুলি ওয়েলকাম জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তো এই জিনিসগুলো দেখে আমার তো আসলে মনে হয়েছে যে আমার সংযুক্ত থাকা উচিত। ঢাকা ৮ আসনের ভোটারদেরকে আমি বলব যে আপনারা এইবার অনেক তো আপনারা আসলে নির্বাচন দেখেছেন জীবনে এবং আপনারা হয়তো প্রতিবারই অনেক প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু চেঞ্জ হয়তো সেরকম দেখেননি আনফরচুনেটলি। এইবার অ্যাটলিস্ট এবারের নির্বাচনে আপনারা প্রতীক, মার্কা এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে প্রার্থী যে দাঁড়িয়েছে তাকেও দেখুন এবং শুধুমাত্র হচ্ছে শোনা কথার উপরে বেস করে না। আমি চাই আমার আসনের যত মানুষ আছে আপনারা আমার সাথে ফ্রিলি যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আমি যখন আমার ক্যাম্পেইনে বের হবো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে প্রতিটা মানুষের সাথে যতখানি সম্ভব আমি যাতে কানেক্ট করতে পারি। আমার মনে হয় যে ঢাকা ৮ আসনের মানুষরা প্রচন্ড শিক্ষিত। একটা স্পেশাল কারণ, যে কারণে আমি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি এখানকার বেশিরভাগ ভোটাররাই শিক্ষিত, ভালো ব্যাকগ্রাউন্ডের এবং তারা কালচারালি অনেক অ্যাওয়্যার। এই জায়গাটার মধ্যেই কিন্তু আমাদের যত ধরনের প্রেস ক্লাব বলেন, সচিবালয় বলেন, যত ধরনের কালচারাল ইনস্টিটিউট আছে এই জায়গাটার মধ্যেই। তো আমি বিশ্বাস করি এখানকার মানুষ ঢাকা বা বাংলাদেশের অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি বিচক্ষণ এবং আমি আশা করি যে আপনারা বিচক্ষণতার সাথেই প্রার্থী দেখে এবার ভোট দিবেন।